বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অর্থনীতি অনার্সের বেসিক ম্যাথমেটিক্স অর্থাৎ মৌলিক গণিতের উপর অন্তর্কলনের 8B ক্লাস 8B। এবং আজকের যে ভিডিওটা আছে এটার 3 মিনিটের সময়, লক্ষ্য রাখবে উপরে স্ক্রিনে আসবে, সেটা হচ্ছে যে আমার সমস্ত ভিডিওগুলো কিভাবে পাওয়া যাবে। আর 10 মিনিটের সময় অন্তর্কলনে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা ক্লাস দেখার পর যে আই নামক একটা বাটন আছে, ওইটা খুঁজে বের করবে বা অভিজ্ঞ কারো সাহায্য নেবে, ওইটাতে ক্লিক করলে এই তথ্যগুলো পেয়ে যাবে। আই বাটনে ক্লিক করলে। যাক, আজকের এই 8B ক্লাসে যারা আলোচনা করব সেটা আমি একটু 8A ক্লাসে হিন্টস দিয়েছিলাম। 8A ক্লাসে আমি আলোচনা করেছিলাম x⁴ 5x² y² মাইনাস y⁴ ইকুয়াল টু 0। এইটার আমরা কি করেছিলাম? আমরা অন্তর্কলন করেছিলাম 8A ক্লাসে। 8B ক্লাসে আমরা যেটা অন্তর্কলন করব সেটি হচ্ছে, একটু লক্ষ্য করো, এই অন্তর্কলনটা হচ্ছে z ইকুয়াল টু x⁴ প্লাস 5x² y² মাইনাস y⁴ মাইনাস y⁴। এখন স্বাভাবিকভাবেই অনেকের কাছে মনে হতে পারে দুইটি সমস্যা মনে হয় একই। আসলে দুটি সমস্যা একই নয়। এই দুইটা সমস্যার ভিতরে বিস্তর পার্থক্য আছে। অতএব আজকে যেটা আলোচনা করব এটার সাথে গত ক্লাসের এই অঙ্কটা একটু কম্পেয়ার করবে। এই অঙ্কতে চলক ছিল দুটো, একটা x আর একটা y। এই দুটো চলকের ভিতরে একটা চলক সবসময় অধীন চলক হয়, তাহলে একটা হয় স্বাধীন চলক। অর্থাৎ এইটাতে আমরা অধীন চলক y ধরেছি, তাহলে স্বাধীন চলক কে ছিল x। আর এই সমীকরণে অধীন চলক হচ্ছে z আর স্বাধীন চলক হচ্ছে x আর y। x আর y হচ্ছে স্বাধীন চলক। তাহলে তোমরা লক্ষ্য করো যে এই দুটো সমস্যার ভিতরে বিস্তর পার্থক্য কেন। এখানে অধীন চলক একটা, স্বাধীন চলক একটা। অধীন চলক সবসময় একটা থাকবে, স্বাধীন চলক একটা স্বাধীন চলক। রাত 12টার উপরে বাজে, এই জন্য চোখে তারে বাসি শুনতেছ, একটু সমস্যা হতে পারে। আর এখানে দেখো স্বাধীন চলক কয়টা? দুটো। তাহলে অবশ্যই এখন অন্তর্কলনের ভিতরে পার্থক্য আছে। স্বাধীন চলক যদি একাধিক হয়, মানে এইভাবে দুটো বা তিনটে বা চারটা, একাধিক বলেছি মানে একের বেশি, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, তখন আমরা আংশিক অন্তর্কলন করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটাকে আংশিক অন্তর্কলন করি আমরা। এখন তুমি বলতে পারো আমরা এটাকে কেন নাম দিয়েছি আংশিক অন্তর্কলন? অন্তর্কলনটা কি? অন্তর্কলন হচ্ছে স্বাধীন চলকের একটু সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের কি পরিবর্তন হয়, এইটা হচ্ছে অন্তর্কলন। এখন দেখো এখানে অধীন চলকটা x এর উপর নির্ভরশীল আর y এর উপর নির্ভরশীল, আর এখানে কিন্তু অধীন চলকটা শুধু x এর উপর নির্ভরশীল। অর্থাৎ অধীন চলকের পরিবর্তনটা শুধুমাত্র x এর উপর নির্ভর করত। এখানে অধীন চলক z এর পরিবর্তনটা x এর উপর নির্ভর করে, পাশাপাশি কার উপর নির্ভর করে? y এর উপর নির্ভর করে। অতএব x এর কারণে z এর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা হচ্ছে আংশিক, y এর কারণে z এর যে পরিবর্তন হয় এটা হচ্ছে আংশিক।
এক্স এর কারণে জেড এর পরিবর্তনটাকে আমি পুরোপুরি পরিবর্তন বলতে পারবো না, আংশিক পরিবর্তন বলবো, এই জন্য জেড এর মানটা ওয়াই এর উপর নির্ভরশীল। একইভাবে যে ওয়াই এর কারণে জেড এর যে পরিবর্তন হবে এটাও আংশিক। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পরিবর্তন জানার জন্য আমাকে আংশিক অন্তর্কলন করতে হবে, আর আংশিক অন্তর্কলনের ক্ষেত্রে আমরা ডেল প্রতীক ইউজ করি, ডেল জেড বাই ডেল এক্স। আংশিক অন্তর্কলনের ক্ষেত্রে আমরা ডেল প্রতীক প্রকাশ করি। আমরা যদি এটা যদি একটা স্বাধীন চলক থাকতো তাহলে আমরা ডিজেড বাই ডিএক্স লিখতাম। একাধিক স্বাধীন চলক থাকলে আংশিক অন্তর্কলনের ক্ষেত্রে ডি প্রতীক ইউজ না করে আমরা ডেল প্রতীক ইউজ করি। দেখো ডি এক্স যেভাবে এক্স এর সূক্ষ্ম পরিবর্তন নির্দেশ করে, ডেল এক্সও কিন্তু এক্স এর সূক্ষ্ম পরিবর্তন নির্দেশ করে। তাহলে একই বিষয় যদি নির্দেশ করে সূক্ষ্ম পরিবর্তন, তাহলে ডেল কেন বসালাম? আসলে ডেল হচ্ছে একটা সিগন্যাল। ডেল বসালে আমি বুঝতে পারবো যে এখানে স্বাধীন চলক শুধু এক্স নয়, আরো স্বাধীন চলক কি রয়েছে। যেমন এইটার ক্ষেত্রে আমি ইউজ করেছি কি ডিডি এক্স অফ ওয়াই। এখানে ডির সাথে এক্স থাকার কারণে আমি বুঝতে পেরেছি যে একটা মাত্র স্বাধীন চলক কে রয়েছে, এক্স। কিন্তু এখানে কিন্তু ডেল থাকার কারণে বুঝবো শুধু একটা স্বাধীন চলক না, স্বাধীন চলক আরো রয়েছে। এখন আসো, আমি এক্স এর কারণে যদি জেড এর পরিবর্তন যদি জানতে চাই তাহলে অপর স্বাধীন চলক ওয়াই কি করতে হবে? স্থির ধরতে হবে। আমি যদি এক্স এর কারণে যদি জেড এর পরিবর্তন জানতে চাই তাহলে অপর স্বাধীন চলক ওয়াই স্থির ধরতে হবে। কারণ অপর স্বাধীন চলক ওয়াইয়েরও পরিবর্তন ধরে এক্স এর কারণে জেড এর পরিবর্তন বের করা যাবে না। কারণ অপর স্বাধীন চলক ওয়াইকে যদি আমি পরিবর্তন ধরি তাহলে জেড এর পরিবর্তন হবে ওয়াইয়ের কারণে এবং এক্স এর কারণে। তাহলে এক্স এর কারণে কতটুকু এটা জানার কোনো সুযোগ নাই। একটা উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাবে। মনে করো প্রোডাকশন মানে উৎপাদনটা এটা নির্ভর করে বীজের উপর এবং সারের উপর। এখন আমরা যদি নতুন বীজ এবং নতুন সার যদি কি করি প্রয়োগ করি জমিতে, অবশ্যই প্রোডাকশনটা বাড়বে। এখন আমি নতুন বীজের প্রভাব জানতে চাই এবং নতুন সারের প্রভাব জানতে চাই। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? পুরাতন সার রেখে নতুন বীজ আমি ব্যবহার করব। পুরাতন সার রেখে নতুন বীজ যদি ব্যবহার করি তাহলে এক্ষেত্রে প্রোডাকশন যেটা বাড়বে নতুন বীজের কারণে। তাহলে নতুন বীজের প্রভাব জানতে হলে আমি সারটাকে স্থির ধরেছি, মানে পুরাতন সার। আর সারের প্রভাবটা যদি জানতে চাই তাহলে আমি পুরাতন বীজ রেখে নতুন সার ব্যবহার করব। অর্থাৎ বীজটাকে কনস্ট্যান্ট রেখেছি, মানে পুরাতন বীজ নতুন সার। তাহলে প্রোডাকশন যেটা বাড়বে সেটা নতুন সারের কারণে বাড়বে। আমি একই সাথে যদি সার আর বীজ দুইটাই যদি চেঞ্জ করি তাহলে প্রোডাকশন বাড়বে সারের কারণে বীজের কারণে। বীজের কারণে কতটুকু, সারের কারণে কতটুকু এটা আমি জানতে পারবো না। তাহলে বীজের কারণেই জানতে হলে সারকে আগের জায়গায় রাখতে হবে, পুরাতন সারের কারণে পরিবর্তন জানতে হলে বীজকে আগের জায়গায় মানে পুরাতন বীজ ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে আমি এক্স এর কারণে যদি জেড এর পরিবর্তন জানতে চাই তাহলে ওয়াইকে স্থির ধরতে হবে। আবার আমি যদি ওয়াইয়ের কারণে যদি জেড এর পরিবর্তন জানতে চাই তাহলে এক্স কে কি করতে হবে? স্থির ধরতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এক্স কিন্তু চলক, ওয়াইও চলক। তবে এই চলকটা কনস্ট্যান্ট হয়ে যাবে কখন? যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়াইটা স্থির কনস্ট্যান্ট হয়ে যাবে, ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে অপর স্বাধীন চলক এক্স কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। এখন দেখো, যারা আমার ক্লাসগুলো নিয়মিত করেছো তারা ভালো করেই জানো আমি অসংখ্যবার বলেছি কনস্ট্যান্টের অন্তর্কলন শূন্য, কনস্ট্যান্টের অন্তর্কলন শূন্য। আর কনস্ট্যান্ট যখন চলকের সাথে যুক্ত থাকবে তখন 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 কনস্ট্যান্টটা সহগ হিসাবে ব্যবহৃত হবে। অর্থাৎ অন্তর্কলনের সময় যা আছে তাই বসবে সহগ হিসাবে, জাস্ট চলকের অন্তর্কলন হবে। এই যে কথাটা বারবারে বলে এসেছি এটার প্রয়োগ কিন্তু এখানেও হবে। যখন আমি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব তখন আমি যেখানে ওয়াইকে পাবো একা, এখানে আমি ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, সেফ কনস্ট্যান্ট ওয়াই।
কিন্তু এখানে ওয়াইটা যদি এক্স এর সাথে থাকে, যদি মানে চলকের সাথে থাকে, তখন ওয়াইটা সহগ হিসাবে বসবে, অন্তর্কলন এক্স এর হবে। একইভাবে যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করব, যেখানে আমি এক্স কে একা পাবো, মানে এক্স এর সাথে ওয়াই থাকবে না, ওয়াই তো চলক, ওয়াইয়ের সাপেক্ষে করছি, এক্স এর সাথে যদি ওয়াই না থাকে, এক্স এর সাথে 5 থাকতে পারে, ওইটাও তো আরেক কনস্ট্যান্ট, অন্তর্কলন 0 হবে। কিন্তু এই এক্স এর সাথে যদি ওয়াই থাকে, যদি মানে চলক যুক্ত থাকে, যদি এক্স সহগ হয়ে যাবে, অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই বসাতে হবে, এক্স 0 লেখা যাবে না। পুরাতন কথাটা আবার বললাম, স্মরণ করিয়ে দিলাম। এখন আসলে এটাকে আমি অন্তর্কলন করব। এই অন্তর্কলনটা হচ্ছে আংশিক অন্তর্কলন। প্রথমে আমি অন্তর্কলন করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে এই দেখো আমি ডেল জেড বাই কত লিখেছি, ডেল এক্স লিখেছি। তারপর লেখো এক্স এর সাপেক্ষে আমি অন্তর্কলন করব। আমি কি করছি যে 1 পার্ট 2 পার্ট 3 পার্ট। প্রথমে কি লিখলাম? ডেল এক্স টু দি পাওয়ার 4, নিচে ডেল এক্স প্লাস 5 হচ্ছে সহগ যা আছে তাই লিখেছি, ডেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেল এক্স। এরপরে আমি কি লিখব? মাইনাস ডেল ওয়াই টু দি পাওয়ার 4 ডেল এক্স। ঠিক আছে, এই যে 3টা পার্টে। আপনারা যখন ইউটিউবের ক্লাসটা দেখবেন, দয়া করে কি করবেন, এই লাইনের পর আপনারা খাতায় এই লাইন উঠাবেন, ভিডিও স্টপ করে এই লাইন উঠাবেন, তারপর আবার ভিডিও শুনবেন। 3 নাম্বার লাইনটা যখন লিখবো, হ্যাঁ প্লিজ আমি লেখার সাথে সাথে লিখবেন না। 3 লাইন লেখার পর বোঝানোর পর তারপর ভিডিও স্টপ করে আপনি খাতায় 3 নাম্বার লাইন উঠাবেন। এর কারণ কেন বলছি, যে একটু পরে তো আমি কি করবো, এটা মুছে ফেলবো, আবার এখান থেকে শুরু করব। তখন খাতায় কিন্তু আপনি দেখেন, যদি আপনার ধারাবাহিকতা আছে, ভিডিও দেখতে আপনার কি হবে, সুবিধা হবে। এখন আসলে আমি এটা অন্তর্কলন করব। দেখো ডেল জেড বাই ডেল এক্স, এখানে দেখো এটা পাওয়ারের সূত্র পড়েছে, বেইজের মিল আছে, অত 4টা আগে আসবে, এক্স তারপর কত কিউব, 4x কিউব, পাওয়ারটা 4 এসেছে, এক্স লিখেছে, 4 হাতে 1 গেলে কত 3, 4x কিউব। পাওয়ারের সূত্র এগুলো আলোচনার আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না, প্লাস 5। এইটা দেখো আমি এই অঙ্কটা যখন করেছিলাম, এটাকে আমি ইউভি নিয়মে করেছিলাম। কোন নিয়মে করেছিলাম? ইউভি নিয়মে। কারণ যখন এই অঙ্কটা ছিল, এক্স ছিল স্বাধীন চলক, ওয়াই ছিল অধীন চলক। এক্স স্বাধীন চলক, ওয়াই ছিল অধীন চলক, দুইজনই চলক। তাহলে ইউ চলক, ভিও চলক। ইউ যদি চলক, ভিউ যদি চলক হয়, তাহলে ইউভি নিয়মে ভাঙতে হয়, ইউ ইন্টু ভির অন্তর্কলন প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু ইউভি নিয়ম হবে না। কেন হবে না একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কেন হবে না? কারণ হচ্ছে এখানে ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন এই অঙ্কটা করেছিলেন ওয়াই কিন্তু কনস্ট্যান্ট ছিল না, ওয়াই ছিল অধীন চলক, এক্স ছিল স্বাধীন চলক, একটা চলকের ক্ষেত্রে। সো এটাকে ইউভি নিয়মে ভেঙেছিলেন। আর যখন আপনি এই অঙ্কটা করবেন, তখন এক্স ওয়াই দুইজনই স্বাধীন চলক, কিন্তু এক্স এর সাপেক্ষে যখন অন্তর্কলন করবেন, অপর স্বাধীন চলক ওয়াই কনস্ট্যান্ট থাকতে হবে, একটু আগে এখানে লিখে দিয়েছিলাম। তো এই কনস্ট্যান্টটা যখন চলকের সাথে যুক্ত থাকবে, তখন এটা কি হয়ে যাবে? সহগ হয়ে যাবে। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখতে হয়। এই জন্য ওয়াই স্কোয়ার কি হচ্ছে, যা আছে আমি কি করেছি তাই লিখেছি, সহগ হিসেবে যা আছে তাই লিখেছি। কারণ কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকলে সহগ, ওয়াই সাথে স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার লিখেছি। আর এক্স স্কোয়ার অন্তর্কলন করব, যথানিয়মে পাওয়ারের সূত্রে অন্তর্কলন করলে এটা কত হয়? 2x। এখন আপনারা নিজেরা বলেন, আপনাদের অন্তর্কলন কঠিন হয় কেন জানেন? আপনারা একবার দেখেছেন এইটা ইউভি নিয়মে করেছি, আরেকবার দেখেছেন ইউভি নিয়মে করি নাই। তখন আপনারা বিপদে পড়ে যান, কখন ইউভি নিয়মে করব, কখন ইউভি মানে গুণের নিয়মে করব না। আসলে যে আপনারা মনে রাখবেন,
যে আংশিক অন্তর্কলন যখন আমরা করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন করি, তখন সাধারণত ইউভি নিয়মের প্রয়োগ ঘটে না। সাধারণত ইউভি নিয়মের প্রয়োগ ঘটে না, কারণ আংশিক অন্তর্কলনের সময় যখন আমি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করব, অটোমেটিক অপর স্বাধীন চলক কনস্ট্যান্ট হয়ে যায়। কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকার কারণে সহগ যা আছে তাই বসাতে হচ্ছে। আর এইটার সময় যখন করব এক স্বাধীন চলক, ওয়াই অধীন চলক, অর্থাৎ স্বাধীন চলক অধীন চলক দুইটাই চলক ইউভি নিয়মে করতে হবে। একাধিকবার বলেছি, আর বলবো না। এখন আসো y টু দ্য পাওয়ার 4 এর অন্তর্কলন কত। এই অঙ্কে আমরা কি করেছিলাম, y এর সাথে পাওয়ার এক ছাড়া অন্য কিছু, y এর সাথে বেজের মিল নাই, বেজ মিলিয়েছিলাম এই অঙ্কে। কারণ এই অঙ্কে বেজ মিলানোর প্রয়োজন নাই, ডাইরেক্ট কত লিখে ফেলবো, 0 লিখে ফেলবো, ডাইরেক্ট 0 লিখে ফেলবো। কারণ কি, কারণটা হচ্ছে আবার ওয়াইটা এখানে কি কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট হলেও এটা কি হয়ে গেছে সহগ, কারণ কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত সহগ হয়ে গেছে। আর এখানে ওয়াইটা পুরোপুরি কি কনস্ট্যান্ট, কারণ ওয়াইয়ের সাথে এক্স এর কোনো সম্পর্ক নাই। আর আমরা জানি কনস্ট্যান্টের অন্তর্কলন হচ্ছে 0, আমরা 0 লিখে ফেলেছি। দেখো এই লাইনটা আমি একটু বিস্তারিত দেখিয়েছি। আমি কিন্তু যে ওয়াই সাপেক্ষে যখন করবো আমি এত ভেঙ্গে দেখাবো না, আমরা ডিরেক্ট করে ফেলবো, দেখানোর কোনো প্রয়োজন নাই। আর একটা লাইন বাকি আছে, দেখো একটা লাইনে কি লিখবো, ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল এক্স। ডেল জেড বাই ডেল এক্স সমান এই 4x³ আমি কি করেছি লিখেছি, প্লাস 2 আর 5 গুণ দিলে কত, tan x y স্কয়ার। আনসার tan x y স্কয়ার প্লাস কত, tan x y স্কয়ার। এই যে 4x³ লিখেছি, 5 গুণ 10 x, তারপরে y স্কয়ার আমি কি করলাম লিখে ফেললাম। আবার আনসার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন লিখতে পারবো। আমি এটা বোঝানোর জন্য করেছি আপনাদেরকে। এই যে 4 কি করলাম, লিখলাম x³, 5 আর y স্কয়ার সহগ যা আছে তাই থাকবে, 5 আর y স্কয়ার। x স্কয়ার অন্তর্কলন কত, 2x, অর্থাৎ tan x y স্কয়ার। কারণ এই যে 5 আর y স্কয়ার হচ্ছে সহগ, ক্লিয়ার? তাহলে x স্কয়ার অন্তর্কলন কত, 2x, আর 5 এর সাথে গুণ দিলে tan x y স্কয়ার। আর এটা কনস্ট্যান্ট, ইটস অন্তর্কলন কত, 0। ওকে, এখন আমি y এর সাপেক্ষে অন্তর্কলন করব। কার সাপেক্ষে অন্তর্কলন করব, y এর সাপেক্ষে অন্তর্কলন করব। দেখো আমি y সাপেক্ষে অন্তর্কলন করার সময় একটু কি করব, কম দেখানোর চেষ্টা করব, একটু কম দেখানোর চেষ্টা করব। y সাপেক্ষে অন্তর্কলন করছি, তাহলে অপর স্বাধীন চলক x কি হবে, কনস্ট্যান্ট হবে। যাক, এই দেখো ডেল x⁴ বাই ডেল y, y সাপেক্ষে, প্লাস আমি y সাপেক্ষে অন্তর্কলন করছি, তাহলে 5 এবং x² কনস্ট্যান্ট। তা আমরা জানি কনস্ট্যান্ট যদি চলকের সাথে যুক্ত থাকে তাহলে এরা কি হয়ে যাবে, সহগ, অথবা এটা কি হয়ে যাবে, সহগ। ঠিক আছে? তুমি প্রশ্ন করবা, স্যার এক্স তো সহগ না, এক্স তো চলক। আমি তোমাকে উত্তর দেব, আপনি y সাপেক্ষে অন্তর্কলন করছেন, অর্থাৎ অপর স্বাধীন চলক এক্স কি হয়ে যাবে, আংশিক অন্তর্কলনের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যাবে। 5 একটা কনস্ট্যান্ট, x একটা কনস্ট্যান্ট, x কনস্ট্যান্ট হলে x² ও কনস্ট্যান্ট, চলকের সাথে যুক্ত আছে, অতএব সহগ। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলবো, 5x²। অর্থাৎ আগে যেভাবে আমি কি করেছিলাম, তারপর অন্তর্কলন করবো এই y² এর dy², কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। দেখো আগে কিন্তু আমি অন্তর্কলন করে এই এক্সটাকে ভিতরে রাখছিলাম না, এখন ভিতরে রাখি না, আমি আগে নিয়ে এসেছি সহগ হিসাবে, যেহেতু আমরা একটু এক্সপার্ট হয়েছি। এরপর আসো আমি মাইনাস এই y⁴, দেখো কত ভুল, এখানে ডি প্রতীক দিয়েছি, জানি না, আমি যদি এর আগের লাইনে এটা করি তো ভুল, ডেল প্রতীক হবে, ঠিক আছে? আমি এর আগের অঙ্ক যদি কোথাও যদি ডি দিয়ে থাকি তাহলে দয়া করে কেটে দিবেন, ডেল দেবেন।
মাইনাস ডেল ওয়াই টু দি পাওয়ার 4 কার সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে করছি। এখন দেখো তো, সুতরাং ডেল জেড বাই ডেল ওয়াই এটার অন্তর্কলন কত? আপনারা বলেন এই এক্সটা কি? কনস্ট্যান্ট। কেন ওয়াই সাপেক্ষে করছি? অপর স্বাধীন চলক এক্স কনস্ট্যান্ট, বেচারা একা আছে, ওয়াই এর সাথে যুক্ত নাই। এটার অন্তর্কলন কত হবে? 0 হবে। এটা 5x স্কয়ার, ওয়াই স্কয়ার অন্তর্কলন ওয়াই সাপেক্ষে কত হবে? 2y মাইনাস 4y কিউব। এটা মাইনাস 4y কিউব কেন বলেছি? 4টা আগে চলে আসবে, y লিখবো, 4 থেকে পাওয়ার 1 গেলে 3। লাস্ট লাইন ডেল জেড বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই সমান, এটা 0 লেখার দরকার নেই, 5 দুগুণা 10 এক্স স্কয়ার ওয়াই, 5 দুগুণা 10 এক্স স্কয়ার ওয়াই। আশা করি বুঝতে পেরেছেন। মাইনাস কত হয়েছে? 4y কিউব মাইনাস 4y কিউব। আনসার কমপ্লিট। আশা করি এখন আমরা আংশিক অন্তর্কলন করতে পারবো, এবং আশা করি আমরা এই x টু দ্য 4 প্লাস 5x স্কয়ার y স্কয়ার মাইনাস y টু দ্য 4 আর এই অঙ্কের ভিতরে পার্থক্যটা আমরা কি করেছি আমরা বুঝতে পেরেছি। এখানে স্বাধীন চলক একটা, কারণ দুটো চলক যদি থাকে একটা অধীন চলক হবে, একটা স্বাধীন চলক হবে, আর এখানে স্বাধীন চলক দুইটা, এই জন্য আংশিক অন্তর্কলন হয়েছে। এখন আসো আমরা আরো দু একটা আংশিক অন্তর্কলন একটু প্র্যাকটিস করে নেই, তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। কারণ আমাদের আংশিক অন্তর্কলনের প্রয়োগটা খুব বেশি, বিশেষ করে আমি মার্কেট মডেলে বা ন্যাশনাল ইনকামে অথবা অপটিমাইজেশনে আংশিক অন্তর্কলনের যথেষ্ট প্রয়োগ রয়েছে। মনে করো QD ইকুয়াল টু P1 কিউব মাইনাস টুয়াইস P1 স্কয়ার P2 3 প্লাস P2 স্কয়ার মাইনাস থ্রাইস P3 টু দ্য পাওয়ার 4। মনে করি QD হচ্ছে Q1, মানে Q1 হচ্ছে প্রথম দ্রব্যের চাহিদা। এই প্রথম দ্রব্যের চাহিদা প্রথম দামের উপর নির্ভরশীল, দ্বিতীয় দ্রব্যের দামের উপর নির্ভরশীল, তৃতীয় দ্রব্যের দামের উপর নির্ভরশীল। এদিকে আর যাচ্ছে না, একই কথা, দ্বিতীয় দ্রব্যের দাম, দ্বিতীয় দ্রব্যের দাম, তৃতীয় দ্রব্যের দাম। অর্থাৎ একটা দ্রব্যের চাহিদা, আবার প্রথম দ্রব্যের চাহিদা আমি দুটো দ্রব্যকে এভাবে চিহ্নিত করেছি, প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য। প্রথম দ্রব্যের চাহিদা দেখা গিয়েছে নিজ দামের উপর নির্ভরশীল, দ্বিতীয় দ্রব্যের দামের উপর নির্ভরশীল, তৃতীয় দ্রব্যের দামের উপর নির্ভরশীল। আমি জানতে চাচ্ছি প্রথম দ্রব্যের দামের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার কি পরিবর্তন হয়। তখন আমাকে দ্বিতীয় এবং তৃতীয় দ্রব্যের দামটা স্থির ধরতে হবে। আসো ডেল Q1 বাই ডেল P1, যখন আমি প্রথম দ্রব্যের দামের পরিবর্তনের সাপেক্ষে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন জানতে চাইব, তখন আমাকে P2 P3 কি ধরতে হবে? স্থির ধরতে হবে। এখন আসো, এটা আমি খুব শর্টকাট পদ্ধতিতে এক লাইনে করব, কারণ আমরা ন্যাশনাল ইনকামে, আমরা মার্কেট মডেলে, আমরা অপটিমাইজেশনে এগুলো এক লাইনে করি। কিভাবে করব দেখো, আমি P1 এর সাপেক্ষে অন্তর্কলন করছি, অথবা এটার অন্তর্কলন কত হবে? থ্রাইস P1 স্কয়ার, কারণ পাওয়ারটা আগে আসবে P1, 3 হাতে 1 গেলে 2। এগুলো আর দেখানোর কোনো দরকার নাই। এটা তো মাইনাস দিয়ে এটা লাগবে, এগুলো দেখানোর কোনো কি প্রয়োজন কি নাই, কারণ এগুলো অন্তর্কলন হলে আমরা দেখাই, কিন্তু আমরা যখন অন্য চ্যাপ্টারে যাব সংক্ষেপে করব। এরপরে দেখো মাইনাস, এখানে P1 আছে না, অতএব P2 P3 সহগ হিসেবে বসবে, কারণ P2 P3 অপর স্বাধীন চলক কনস্ট্যান্ট হিসেবে থাকবে, চলকের সাথে যুক্ত থাকলে সহগ হিসেবে বসবে। অন্তর্কলন P1 এর হবে 2 দুগুণা কত? 4, আগে মাইনাস আছে 4 P1, 2 হতে পাওয়ার 1 গেলে 1 থাকে, আর P2 P3 যা আছে তাই থাকবে, যা আছে তাই। P1 এর সাপেক্ষে P2 কে করলে অন্তর্কলন 0, P1 এর সাপেক্ষে P3 কে করলে অন্তর্কলন 0। আনসার হয়ে গেল।
কেন? আপনার বলবেন স্যার এখানে 0 দিলেন না কেন? এখানে তো P2 P3 P1 এর সঙ্গে সাথে আছে, সহগ হিসেবে বসেছে, আর এখানে P2 P3 P1 এর সাথে নাই, কনস্ট্যান্ট, অতএব অন্তর্কলন কি হয়েছে? 0 হয়েছে। এখন আসো আমি অন্তর্কলন করব। ডেল Q1 বাই কত? ডেল P2। আমি P2 এর সাপেক্ষে অন্তর্কলন করব। P2 এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি, P2 চলক হবে, আর অপর চলক P1 আর P3 কি হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। আসো P2 এর সাপেক্ষে অন্তর্কলন করব, P1 কনস্ট্যান্ট, তার অন্তর্কলন কি হবে? 0। P2 এর সাপেক্ষে অন্তর্কলন করব, P2 আছে, P2 কে P2 এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে। P2 কে P2 এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে, আর টুয়াইস P1 স্কয়ার P3 সহগ হিসেবে থাকবে, মাইনাস একটা আছে, মাইনাস টুয়াইস P1 স্কয়ার P3। আমি P2 এর সাপেক্ষে অন্তর্কলন করছি, অথবা অন্তর্কলন এখানে হবে টুয়াইস P2, পাওয়ার এসেছে P2, 2 হতে 1 গেলে পাওয়ার 1 লেখার দরকার নাই, আর P3 কে P2 এর সাপেক্ষে অন্তর্কলন করলে 0 হবে। এটা হচ্ছে আনসার, এক লাইনে আনসার শেষ। এরপর আসো ডেল Q1 বাই কত? ডেল P3, ডেল Q1 বাই ডেল P3, এটার অন্তর্কলন কত? P3 এর সাপেক্ষে যখন অন্তর্কলন করব, তাহলে লক্ষ্য রাখবেন এখানে P1 কনস্ট্যান্ট, P2 কনস্ট্যান্ট, ঠিক আছে, আর P1 P2 সহগ, P1 P2 P3 এর সাথে আছে সহগ, ঠিক আছে, অর্থাৎ এটা কি হবে? সহগ, এরা শুধু কনস্ট্যান্ট, আর P1 P2 টা P3 এর সাথে থাকার কারণে সহগ যা আছে তাই বসবে, আর এরা 0 হয়ে যাবে, তাই P3 এর সাপেক্ষে অন্তর্কলন করলে এটা 0, ঠিক আছে। এরপরে এটা কত হচ্ছে দেখেন, এইটা হচ্ছে P3 এর সাপেক্ষে অন্তর্কলন করছি, P3 টা 1, তাহলে মাইনাস কত থাকবে? টুয়াইস P1 স্কয়ার, তারপর কত? P2। P3 এর সাপেক্ষে করছি, এরা সহগ হিসেবে P1 স্কয়ার P2 যা আছে তাই থাকবে, সাথে 2 থাকবে, আগে মাইনাস আছে, এটা তো 1 হয়ে গেল, এটা 0 হয়ে যাবে, লেখার দরকার নাই। P3 কে P3 এর সাপেক্ষে অন্তর্কলন করা যাবে, মাইনাস 4 আর 3 কত? 12 P3, 4 থেকে 1 কমে গেলে কত? পাওয়ার 3, আনসার। ও এখানে একটা জিনিস একটু বলে রাখি, আমি তো আনসারটা দিয়ে দিয়েছি না, আনসারটা দিয়েছি, এই যে এইটার আনসার, এটা আনসারটা আরেকটা লাইন লাগবে, শূন্যটা বাদ দেব, পরের লাইনটা কি লিখবে? মাইনাস টুয়াইস কত? P1 স্কয়ার, তারপর P3 প্লাস কত? টুয়াইস P2, বুঝছো? কারণ আরেকটা লাইন লিখতে হবে, শূন্যটা তো আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে, সৌন্দর্যের ব্যাপার আছে, এখানেও আমাকে আরেকটা লাইন লিখতে হবে, মাইনাস কত? টুয়াইস P1 স্কয়ার P2, আর মাইনাস কত? মাইনাস 12 P3 কিউব, মাইনাস 12 P3 কিউব। আশা করি কি করেছো বুঝতে পেরেছো। এখন একটা ছোট্ট অঙ্ক করে শেষ করে দিচ্ছি। মনে করো x to the 5x কিউব প্লাস 2x, নিচে y স্কয়ার প্লাস 1, z ইকুয়াল টু, এইটাকে আপনি x এর সাপেক্ষে অন্তর্কলন করবেন, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, ভালো কথা, ডেল z বাই ডেল x। আপনি যখন x এর সাপেক্ষে অন্তর্কলন করবেন, x হচ্ছে চলক, অপর স্বাধীন চলক y টা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তখন ভালো করে দেখেন, এই নিচে পুরাটা কি হয়ে যাচ্ছে? y স্কয়ার প্লাস 1 টা কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে নিচের। আপনারা অনেকে চিন্তা করবেন এই অঙ্কটা u/v নিয়মে করা যায় কিনা, ভাগের নিয়মে।
আমি কিন্তু বারবার বলেছি একটা অঙ্ক যদি আমরা ভাগের নিয়মে যদি করতে চাই তাহলে ইউটাও চলক হতে হবে ভিটাও চলক হতে হবে। এখানে 5x³ + 2x x আছে, ইউটা চলক, ভিতে y² + 1। আপনি বলবেন স্যার ওয়াইটার চলক, আমি বলবো না, এখানে একাধিক স্বাধীন চলক আছে, x এর সাপেক্ষে অন্তর্কলন করলে অপর স্বাধীন চলক ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, অতএব পুরাটা কনস্ট্যান্ট। এবং আমরা শিখেছি কি উপরে চলক নিচে কনস্ট্যান্ট থাকলে নিচের কনস্ট্যান্ট যা আছে তাই লিখে ফেলতে হয় অন্তর্কলনের সময়। এর মানে এটা অন্তর্কলনের সময় y + 1 লিখে ফেলবো। উপরে চলক নিচে কনস্ট্যান্ট থাকলে নিচের কনস্ট্যান্ট যা আছে তাই লিখে ফেলতে হয়, এটা আলোচনা করেছি একে অন্তর্কলনের প্রথম দিকে, হয় দ্বিতীয় ক্লাসে সম্ভবত। y² + 1 যা লিখে ফেললাম। এখন যথানিয়মে উপরে অন্তর্কলন করতে হবে। x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি তাহলে 3 × 5 = 15 x²। x এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে, এটা 2 থাকবে, +2 শেষ। তাহলে দেখো আমরা যদি আংশিক অন্তর্কলনে যদি এক্সপার্ট হতে পারি, এই অন্তর্কলনকে মাত্র এক লাইনে করে ফেলেছি। আর এই ধরনের অঙ্কের প্রয়োগ ঘটে অপটিমাইজেশনে প্রয়োগ ঘটে, ন্যাশনাল ইনকামে প্রয়োগ ঘটে। যেমন আমি আরেকটা অঙ্ক একটু দিচ্ছি, দেখো আমি একটু বলছি, দেখো তোমরা এই ন্যাশনাল ইনকামে গেলে তোমরা পাবে, ন্যাশনাল ইনকামে গেলে তোমরা পাবে। দেখো তোমাকে বলেছে y বার ইকুয়াল টু মনে করো আমরা পেয়েছি মানটা a প্লাস b(t0) প্লাস g0 প্লাস i0 নিচে 1/b, ঠিক আছে, ইন্টু 1 - t। আমরা নিচে এইভাবে পেয়েছি। আমাকে বলেছে ডেল y বার বাই কত, ডেল g0 বার করব। আমাকে বলেছে ডেল y বার বাই ডেল g0 বার করব। আমাদের মাথা খারাপ, এটা কিভাবে বের করব? মাথা খারাপ হওয়ার কোনো কারণ নাই, একেবারে সহজ। কার সাপেক্ষে অন্তর্কলন করছি? g0 এর সাপেক্ষে অন্তর্কলন করছি। অতএব এখানে শুধু g0টা চলক, a কনস্ট্যান্ট, b(t0) কনস্ট্যান্ট, i0 কনস্ট্যান্ট, এখানে সব কি কনস্ট্যান্ট। তোমরা একটা জিনিস মনে রাখবে, x এর সাপেক্ষে অন্তর্কলন করলে ওই অন্তর্কলনের সময় শুধুমাত্র x কে চলক ধরবে, y এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের সময় শুধুমাত্র y কে চলক ধরবে, g0 এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের সময় শুধুমাত্র g0 কে চলক ধরবে। অল আর কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টগুলো যদি g0 এর সাথে যুক্ত থাকে তাহলে সহগ হিসাবে বসবে, অনেকবার বলেছি। আর ভাগের নিয়মে যদি থাকে সেক্ষেত্রে উপরের চলক নিচে কনস্ট্যান্ট থাকলে নিচের কনস্ট্যান্ট যা আছে তাই লিখে ফেলতে হবে, 1 - b * 1 - t। নিচের কনস্ট্যান্ট যা আছে তাই লিখেছি। এখন যথানিয়মে অন্তর্কলন করো g0 এর সাপেক্ষে। a কনস্ট্যান্ট 0, b(t0) কনস্ট্যান্ট 0, i0 কনস্ট্যান্ট 0, g0 কে g0 এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1। আনসার হয়ে গেল, আনসার কমপ্লিট। মাত্র এক লাইনে করলাম অন্তর্কলন, মাত্র এক লাইনে করলাম। আপনাকে পরীক্ষার হলে বলে ডেল y বার বাই ডেল g0 বের করো, প্রথমে আপনাকে y বার বের করতে হবে। আর y বার কিভাবে বের করতে হবে সেটা তোমরা আমার জাতীয় আয়ের যে অঙ্ক আছে ন্যাশনাল ইনকাম গণিতের, সেখানে গেলে তোমরা দেখতে পারবে। আমার তো ফার্স্ট ইয়ার কোর্স প্রায় কি শেষ। এরপরে আসো আমি কি বার করব, ডেল y বার বাই ডেল কত t0 বের করতে বলেছে। ডেল y বার বাই আমি ডেল t0টা বের করব, ভালো কথা। এখন চলককে, এখন আর g0 চলক না, এখন চলকের মর্যাদা পেয়েছে কে? t0, ঠিক আছে। তাহলে এখন a কনস্ট্যান্ট, b কনস্ট্যান্ট কি t0 এর সাথে আছে সহগ, অতএব যা আছে তাই বসবে অন্তর্কলনের সময়। g0 কনস্ট্যান্ট, i0 কনস্ট্যান্ট, 1 তো কনস্ট্যান্ট, b কনস্ট্যান্ট, স্মল t ও কনস্ট্যান্ট। সাবধান, এটা বড় t0, এটা স্মল t কনস্ট্যান্ট। আমরা জানি ভাগের নিয়মে যদি থাকে লব আর হরে, তাহলে নিচের কনস্ট্যান্ট যা আছে কি করতে হয় তাই বসিয়ে দিতে হয়। অন্তর্কলনের সময় অনেকবার বলেছি, অনেকবার বলেছি।
এখন টি নটের সাপেক্ষে অন্তর্কলন করে এটা কনস্ট্যান্ট জিরো, এটাও কনস্ট্যান্ট জিরো, এটাও কনস্ট্যান্ট জিরো, টি নটের সাপেক্ষে অন্তর্কলন করলে বি হচ্ছে সহগ, যা আছে তাই। টি নটকে টি নটের সাপেক্ষে অন্তর্কলন করলে 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আমি একটা জিনিস বলি, হ্যাঁ এটা আগে সাধারণত একটা মাইনাস থাকে, তাহলে এখানে একটা কি আসবে, মাইনাস আসবে, এখানে একটা কি আসবে, মাইনাস আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, ডেল ওয়াই বার বাই ডেল জি নটকে আমি লিখেছি 1/1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি, ডেল ওয়াই বার বাই ডেল টি নটকে আমি লিখেছি মাইনাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি। এই অন্তর্কলনটা আমি জি নটের সাপেক্ষে কিভাবে করবো, টি নটের সাপেক্ষে কিভাবে করবো, অনেকের মাথা খারাপ। মাথা খারাপ হওয়ার কিছুই নাই, কারণ এখানে একাধিক স্বাধীন চলক, অতএব আংশিক অন্তর্কলন করতে হবে। আর আংশিক অন্তর্কলন করাটা একেবারেই সহজ। যখন আমি জি নটের সাপেক্ষে করব, অপর যতগুলো প্রতীক আছে অল আর কনস্ট্যান্ট, আবার সবার অন্তর্কলন জিরো হবে। তবে এই কনস্ট্যান্টগুলো যদি কার সাথে থাকে, জি নটের সাথে যুক্ত থাকে, তাহলে সহগ হিসেবে যা আছে তাই বসবে। তবে সাবধান, এইভাবে যদি উপরে নিচে থাকে, হরে যে কনস্ট্যান্টগুলো আছে, হরের কনস্ট্যান্টগুলো জিরো হবে না। কারণ একটা নিয়ম শিখিয়েছিলাম তোমাদেরকে, উপরে চলক নিচে কনস্ট্যান্ট থাকলে নিচের কনস্ট্যান্ট যা আছে তাই লিখে ফেলতে হয়, যথা নিয়মে উপরে চলকের অন্তর্কলন করতে হয়। আরেকটা নিয়ম শিখেছিলাম, উপরে কনস্ট্যান্ট নিচের চলক থাকলে অন্তর্কলন করার সময় নিচের চলককে কোথায় নিয়ে যেতে হয়, উপরে নিয়ে যেতে হয়। অন্তর্কলন ভালো করে জানতে হলে এই খুঁটিনাটিগুলো আমাদেরকে জানতে হবে। যারা নতুন ক্লাস দেখছো তাদেরকে বলে দিচ্ছি, 3 মিনিটের সময় দেখবা, যারা ল্যাপটপে দেখো বা মোবাইলে দেখো, উপরে একটা স্ক্রিন আসবে জাস্ট 3 মিনিটের সময়, যে সহজে আমার ভিডিওগুলো কিভাবে পাওয়া যাবে। সেখানে কিন্তু 53 সেকেন্ড একটা ভিডিও আছে, বলে দেয়া আছে কিভাবে পাওয়া যাবে। এরপর 10 মিনিটের সময় আবার অন্তর্কলনের প্লে লিস্ট কি আছে দেয়া থাকবে, ওইটাতে ক্লিক করলে আমার প্লে লিস্টে চলে যাবেন। আর 3 মিনিটের যে ভিডিও আছে, এটা যদি আপনি বুঝেন, তাহলে আমার ফার্স্ট ইয়ারের ম্যাক্রো, মাইক্রো, স্ট্যাট, ম্যাথ, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এটা আপনারা কি করবেন, ভিডিওটা আমার পুরো ক্লাসটা দেখা শেষ হওয়ার পর আপনারা ওই যে আই বাটনে কি করবেন, ল্যাপটপেতে ইজি একেবারে আই বাটনে ক্লিক করে আপনারা পাবেন। মোবাইলে অনেক সময় আই বাটন অনেকের হাইট থাকে, তখন উপরে 3টা চিহ্ন থাকে, এটাতে ক্লিক করলে তখন দেখা যায় যে নিচের আই বাটনটা আছে, আই বাটনে ক্লিক করবা। না বুঝলে এক্সপার্টের সাহায্য নিবা। সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।